তো ওনাদের সাথেও দেখা হয়েছে। আমি সাকিব ভাইকে দূর থেকে দেখেছি, একমাত্র চঞ্চল ভাইয়ের সাথে আমার যে কথা বলার সাহস হয় আর কি। আমি জিজ্ঞেস করি যে ভাইয়া কেমন আছেন, উনিও খুব কোর্ডিয়ালে বলে আরে কি অবস্থা রেহান, ওনার বলার ধরনটাই এত সুন্দর। তো ওনার সাথেই শুধু কথা হয়েছে, বাকিদেরকে আমি দূর দূর থেকে দেখি, সেলিব্রিটিদেরকে আমার তাতেই ভালো লাগে। আচ্ছা, সাকিব খানের সাথে যদি কথা হয়ে যেত তাহলে কি বলতেন আপনি তাকে? জিজ্ঞেস করতাম ভাই গানটা কেমন লাগছে বলেন। আচ্ছা, সেলফি তুলতে চাইতেন না? আরে আগে গানটা কেমন লাগছে এটা বলেন, এইটাই আমার মূল কনসার্ন থাকতো। আমার এই সেলফি তোলার অভ্যাসটা একটু কম, যে কারণে অনেকে আমার সাথে মাইন্ডও করেছে যে রেহান একটা সেলফি তুললো না আমার সাথে দেখার, অথচ আমি ওনার সাথে আড্ডা দিতে দিতেই সেলফির কথা ভুলে গেছি। কে মাইন্ড করেছে? না এর নামটা বলবো না। না ভাইজান আমাকে অনেক পছন্দ করে এমনিতে, কিন্তু ওই জন্য ওনার নামটা বলবো না। আমি ওনাকে খুব পছন্দ করি, খুব কাছের মানুষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রেহান রাসূলকে আমরা র‍্যাপ সঙ্গে কবে দেখব? যখন সুযোগ পাবো, কেউ যখন দেবে রেহান যে রাসূলকে র‍্যাপটা করার চেষ্টা করুন, তো তখনই আমি চেষ্টা করব। আপনার কি মনে হয় যে আমরা সবসময় রেহান রাসূলকে দেখি ঠান্ডা মেজাজের গান গাইতে, র‍্যাপ সঙ্গে রেহান রাসূল কেমন করবে? আই থিঙ্ক আই ক্যান গিভ ইট এ ট্রাই। আমার মানে বিশেষ করে বাংলা র‍্যাপ সঙের কথা যখনই বলা হয়, আমার মানে তৌফিক ভাইয়ের কথা আমার ন্যাচারালি ওনার কথা মনে পড়ে যায়। হি ইজ দ্য বেস্ট অ্যাজ আই হ্যাভ সিন। বাংলায় এত সুন্দর উচ্চারণে বলতে পারাটা, তো ওনাকে নকল করতে আমার খুব ইচ্ছা করে। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আমি করব। তারপর আমি জানি খুব একটা ভালো হবে না, মানুষ বদনাম করবে, তাও আমি চেষ্টা করব। এবং আমি জানি রেহান রাসূল নকল করতে খুব বেশি পছন্দ করে। তিনি কিন্তু রূপকথার জগতে তাহসান ভাইকে নকল করেছে। ইজ ইট ট্রু? তাহসান ভাইকে আমি বেশ কিছু জায়গায় হাবিব ভাইকে নকল করি, কিছু কিছু জায়গায় তাহসান ভাইয়ের স্টাইল নেই, কোথাও থেকে মাহমুদুন নবী স্যারের স্টাইল নেই, কোথাও আমি অরিজিৎ সিং এর একটা বলার স্টাইল নেই। আই কালেক্ট ফ্রম পিপল, देयर আর সো মেনি টিচার্স অ্যারাউন্ড, চারিদিকে টিচার। আপনার জন্য দারুণ একটা গেমস আসবে একটু পরে, তবে এখন আগে কথাবার্তা শেষ করে নেই। আচ্ছা, এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে যে কবিতাগুলো দেন, এগুলো নিয়ে সবার অনেক চিন্তা ভাবনা, এগুলো আসলে কাকে কেন্দ্রিক করেন? মানে আপনার নিজের লাইফ থেকেই দেন? আমার আসলে কেন্দ্রবিন্দুটা ওই যে একদম শুরুতে একটা কথা বলছিলাম না, স্থান কাল পাত্র, এই তিনটা অনুযায়ী এক একটা রেহান আসলে জন্ম নেয়। প্রতি মোমেন্টে নতুন নতুন রেহান জন্ম নেয়। তো এই যে আমার এখন আপনার সাথে কথা বলে যে এক্সপেরিয়েন্সটা হচ্ছে, আমি এখান থেকে যে বের হব, আই এম আ ডিফারেন্ট রেহান, যার এই এক্সপেরিয়েন্সটা আছে এই ইন্টারভিউটা দেওয়ার। তো এই জায়গার কোনো একটা কথা থেকেও আমি হয়তো যাওয়ার পথেই বাইকে একটা কবিতা লিখে ফেলতেও পারি, মনে দুটো লাইন। তো ওটা নির্ভর করে, সময়ের উপরে নির্ভর করে চলে আসে। যেই কারণে আমি কখনো নিজেকে কবি, লিরিসিস্ট, সুরকার এগুলো আমি কখনো বলি না, কারণ আমার তো ওই ভাবের ব্যাপার, চলে আসলো। কেউ যদি বলে রেহান ভাই এখনই লিরিকটা লিখে দেন, তো আমি ভাবা জায়গায় খেয়ে বসে থাকি যে এখনই লিরিক লিখে দিব, মানে কি নিয়ে লিখব, মানে টাইম বেঁধে কোনো কিছু করতে পারবেন না। আর টপিকটা সম্পর্কে পুরোপুরি না জানলে, আমি যদি একটা স্ক্রিপ্ট না জানি, তাহলে আমি কিভাবে লিরিক লিখব? আমি জানবো কিভাবে যে এখানে নায়ক বা নায়িকা কি বলতে চাচ্ছে? আদৌ নায়ক নায়িকা আছে তো, নাকি অন্য কোথাও? একটু আগে কথা হচ্ছিল চঞ্চল চৌধুরীকে নিয়ে, আমি একটু আপনার মতামতটা জানতে চাচ্ছি, আপনার ধারণাটা জানতে চাচ্ছি যে এই প্রেক্ষিতে আপনি কি বলবেন? বর্তমানে এই যে একটা সরকার পতন হয়ে গেল, বা এই যে একটা অস্থিরতার দিক থেকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এমনটা বলা হচ্ছে, চঞ্চল চৌধুরীকে নিয়ে অনেক কিন্তু গসিপিং হচ্ছে, অনেক নেগেটিভ কথাবার্তা হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা হচ্ছে আগের মতনই দেখছি। যখন উনি ওনার আম্মার ছবি দিয়েছিলেন, পরে নেগেটিভ কথাবার্তা হয়েছিল। আমাদের দেশে তো যে কোনো সেলিব্রিটিকে নিয়ে নেগেটিভ কথা বলতে মানুষ খুব পছন্দ করে, এটা তো হয়। মানুষের ঘরের খবর, কার ডিভোর্স হলো, কে ডিভোর্স দিল না, কে কার সাথে গিয়েছিল, কে কার সাথে যায়নি, এগুলো নিয়ে তো আমাদের বাসার মানুষের, আগে আমরা ছোটবেলায় বলতাম এগুলো নাকি পাশের বাড়ির ফ্রি খালাম্মারা করে, এখন সব খালাম্মারা ফেসবুকে, এখন কি ছেলেরাও এগুলো করে? সবাই ফেসবুকে এগুলোই করছে। মানে কেন, মানে কোথায় কোন নায়ক নায়িকার মধ্যে ঝগড়া হয়েছে ওটা নিয়ে আমি কেন স্ট্যাটাস দিব, আমি কেন মতামত দিব আরেকজনের ঘরের ব্যাপারে? এই যে বিভিন্ন ইস্যু আছে, সেটার পক্ষে থাকলো না কেন, বিপক্ষে থাকলো না কেন, সেলিব্রিটিরা কেন ব্যক্তিগত ব্যাপার না এটা। আমি তো চঞ্চল ভাই কেন দেয় নাই না দেয় নাই, সেলিব্রিটিদের কাছে তো ভক্তদের একটা চাওয়া পাওয়া থাকে যে আমাদেরকে সাপোর্ট করুক। আসলে মানে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? চাওয়া পাওয়া থাকে, কিন্তু সেটা তো আসলে সম্পর্কিতভাবে চাওয়া পাওয়া থাকতে হবে। এখন একটা সেলিব্রিটি বলি বা একজন পপুলার মানুষ বলি, তারাও তো মানুষ। এখন আমি কিন্তু জানি না যে চঞ্চল ভাই ওই সময় কিছু বলেননি, কোনো বড় ধরনের থ্রেট ওনার কাছে উপর থেকে আগে থেকে এসেছিল কিনা, তাই না? পাবলিক কিন্তু এটা জানার চেষ্টাও করেনি। এবং যেই পাবলিক এত চিল্লাচ্ছে, চঞ্চল ভাইকে যদি আজকে রাস্তায় 10 জন ধরে কিছু একটা করে ফেলে, তারা কেউ বাঁচাতে যাবে না, তখন সাপোর্টটা কোথায় যায়? তারা অনেক শিল্পীর কথা বলেছে, এই যে এই শিল্পী আমাদের সঙ্গ দেয় না, ওই শিল্পী আমাদের সঙ্গ দেয় না। যখন অনেক শিল্পী শো না পেয়ে রাস্তায় না খেয়ে মরে যাচ্ছে, এই ফ্যান বেস কোথায় ছিল? সবাই কেন দেবে? সব জায়গায় সবকিছু দেওয়া যায় না। বাহ,
বুঝতে পেরেছি আমরা বিষয়টা, আপনার ধারণাটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এখন একটা গেম খেলবো। একটু আগে বলছিলাম যে আপনি রেহান যখনই ভালো কিছু দেখেন নকল করে ফেলে, কপি করে ফেলে। চেষ্টা করি মানে তো এখন আমরা দেখব রেহানের নকল করার বা কপি করার ক্ষমতা কতটুকু। কিছু আর্টিস্টের নাম বলবো মিউজিক ইন্ডাস্ট্রি, ও মাই গড, তাদের গানকে তাদের মতো করে গাওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এটার এক্সপার্ট না, আমি জানি, আমি কিন্তু আপনি শুধু voice artist। আবেগটা নেই, মানে আবেগ বলার ধরনটা, স্টাইলটা নেই, মানে ভয়েস কিন্তু আই এম নট আ মিমিক্রি আর্টিস্ট, মানে এটা বলতে চাচ্ছি। আমরা সেটাই চাচ্ছি এন্ড আমি জানি আপনি পারবেন এবং যতটুকু হয় আর কি। Okay. এটা একটা দুষ্টমি, জাস্ট ফর ফান। অঞ্জন দত্ত আপনার খুব ফেভারিট গায়ক, আমি যদি ভুল না করে থাকি। আমার খুবই ফেভারিট গায়ক। এখন ওনাকে তো আমি এমনিতেই প্রচুর নকল করি, ওনার গলা আলাদা করে কিভাবে নকল করব। আচ্ছা, একটা লাইন শোনাতে পারি? হবে কি ওনার মতো জানি না আমি। ইটস লাইক ওনার যে বলার ধরনটা, চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, মানে উনি খুব মুখ দিয়ে গায় আর কি, ওই ওই ধরনটা ভালো লাগে আর কি। চমৎকার, একেবারে মনে হচ্ছে যে অঞ্জন দত্তের কথা বলছে, যদিও ওনার লেভেলে যাওয়ার জন্য আসলে অনেক সাধনা দরকার। ওনারা অন্য জিনিস। তাহসান, তাহসান ভাই কোন গানটা? ওনার অনেকগুলো গান আছে আমার নকল করতে ভালো লাগে। তুমি আর তো কারণ শুধুই আমার, যত দূরে সরে যাও রবে আমার, কাইন্ড অফ, মানে সব পুরোটা তো হয় না। বলেন তো, আমি এখন কনফিউজড হয়ে যাচ্ছি যে এখানে কি তাহসান ভাই বলছেন? These are great artists, ওনাদের থেকে শিখবো না? Oh my god! আচ্ছা, আমি তারপরে যাচ্ছি হাবিব ওয়াহিদ। ওনার আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওনার ম এর উচ্চারণ। মানে ম উনি যেভাবে বলেন, ম কথাটা আমার বলার সময় বা তোমার বলার সময়, তো ওই জায়গাটা উনি একটু চেপে গান। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ কেন পড়ে না, আমি প্রথম দেখে পাগল হইলাম, মানে দ্যাটস হিজ স্টাইল। ওয়াও, গ্রেট। আমরা তারপরে যাচ্ছি হৃদয় খান। তুমি যদি এইটুকুই থাক, আর না ইটস আ গেম। আপনি যদি গেমে জিততে পারেন আপনার জন্য কিন্তু পুরস্কারও আছে। ও মাই গুডনেস, আমি না, কেউ আমার সাথে রাগ করবেন না প্লিজ, আমি ভক্ত বলে। এটা জাস্ট ফর ফান, কেউ কিন্তু কিছু মনে করবেন না, যেহেতু একটা পডকাস্ট আমরা তো মজা করব এবং আমি জানি দর্শকরাও অনেক মজা পাবে এটা। ওকে, আমরা সবার প্রতি সম্মান রেখে কিন্তু গেমসটা খেলছি। ওকে, তাহলে কোন গানটা শোনাবো? হৃদয় ভাইয়ের গান তো এটা ছাড়া আমার আর কোনটা মাথায় আসছে? তুমি অন্য কারো হও, জানে না কে তোমাকে তুমি কারো নও, তুমি তো আমারই জানে না। ও মানে সরি, আমার লিরিক মনে নাই, বাট আমি আগে আরো বেশি নকল করতে পারতাম, রেডিওতে খুব মজা করে এগুলো করতাম, লিসনারদেরকে শোনাতাম। আমি এইজন্যই কিন্তু আপনাকে বলেছি, আমি জানি আপনি পারেন। আচ্ছা, তারপর বালাম ভাইয়ের গলা নকল করতে পারি না, ওনার যে রেঞ্জ ওটা নকল করতে বালাম ভাই মিজান ভাইদের নো, মানে একটা ব্যাপার আছে যে বালাম ভাই মিজান ভাইদের যে ভোকাল রেঞ্জ, ও মাই গুডনেস, ওস্তাদ লেভেলের। ওই রেঞ্জে আমি তো গাইতেই পারি না, নকল কি করব? নকল করতে হলে অনেক কিছু পারতে হয়। ওকে, তপু ভাই মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই, এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে মন আধারের। ওনার অনেক জায়গায় সুর কাটে, আমার কাটে নেই। না ভাইজান এটা জানে। স্পিচলেস। তবু ভাই সুর কাটে মাঝে মাঝে, ভাইজান বাজায় গায় তো বেশিরভাগ সময় উনি গান যখন, মানে ওনার ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু স্বভাব কবি, জানেন তো, উনি অনেক কিছু টাস করে লিখে সুর করে ফেলে। গান কিন্তু গাওয়া কিন্তু ওনার এক্সপার্টিস না, উনি এমনিতেও যে আড্ডায় বসে গান শোনাতেন, কিন্তু ওনার এত সুন্দর সেই গানের কথাগুলা এবং সুরগুলো এত বেশি কানেক্টিং মানুষের সাথে। আমরা এই যে এতদিন পরে আমি যেই গানটা গাইলাম, এই গানটা আমি পুরোটা পারি। আচ্ছা, তো কতবার শুনলে এই গানটা আমরা পুরোটা পারি, কতটা কানেক্ট করলে। কিন্তু আমি লাস্টে যে কথাটা বললাম, কারণ আমি জানি ভাই তো রেওয়াজ করে না, ভাই আমার সাথে ডিসএগ্রি করতে পারবে,
পারবে না ভাই, গানের পিছনে সময়টা দেয় না, এইজন্য মানে আমি অনেকটা কণ্ঠের রাগ। থেকে ওনার বাজানো বা এই বিষয়গুলো ভালো। হ্যাঁ, ক্রিয়েশন মানে Creation। সব সময় কিন্তু টেকনিক্যালিটিতে সবাই সুন্দর থাকে না। যেমন কেউ যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি, উচ্চারণটা হয়তো ভুল আছে কিন্তু ভালোবাসা কিন্তু ভুল নেই, মানে ভালোবাসা আর কি। তো অনেক সময় দেখা যায় যে টেকনিক্যালিটি ব্যাপারটা আমরা সাইড করতে পারি যখন মেসেজটা বা কথাটা অনেক সুন্দর হয় আর কি। বাহ, চমৎকার। সর্বশেষ প্রীতম হাসান। হি ইজ ফ্যান্টাস্টিক। ওনার ভয়েস নিয়ে এখন আমার কালচার করা হয়নি, আমি ওনার গানই শুনে গেছি, নকল করতে পারবো না। লাগে উড়াধুরাটাই শুরু করেন না? না আসলে মানে বললাম না, মানে এইগুলা ব্যাপার যেগুলো হয়েছে, আমি একটু যদি সময় থাকে তাহলে আমি একটা মিনিট একটু বলতে চাই। এই যে ভয়েস মিমিক্রির ব্যাপারটা, এটা কেন এসেছে আমার ভিতরে, এটা খুবই টেকনিক্যাল একটা ব্যাপার। আচ্ছা। আমি খুঁজে বের করার চেষ্টা করতাম যে কোন গায়ক বা কোন ভোকালটা গলার কোন স্তর থেকে গানটা গায়। কেউ মাউথ ভয়েসে গাচ্ছে, কেউ চেস্ট ভয়েসে গাচ্ছে, কেউ হেড ভয়েসে গাচ্ছে। তো প্রীতম ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, উনি কোন স্ট্রাকচারটা থেকে গায় ওটা নিয়ে আমি এখনো কালচার করা শুরু করিনি। একবার শুরু করলে আমি 2-3 মাস পরে ঠিকই পারবো। আচ্ছা, তাহলে মিনারেরটা কি পারবেন? না, মিনার ভাই আমি কি দেখেছি হায় অচেনা কোন শহরে, মানে উনি তো একটু Wow, আমি আরো একটা লাইন শুনতে চাই প্লিজ। আমার লিরিক মনে নেই মানে প্লিজ। একেবারে মনে হচ্ছে সমৃদ্ধি যথেষ্ট সমৃদ্ধ হয়েছে, সবকিছু আর নয়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি খুব সুন্দর একটা মানে মিমিক্রি বলবো না, যে সবাইকে কপি করে দেখালেন। খুবই চমৎকার। ওটাই আমি বারবার বলছি, ইটস নট কপি। Fantastic। ওনাদের মধ্যে অসাধারণ কিছু ব্যাপার আছে, ওগুলা যখনই কেউ নেয়ার চেষ্টা করবে তখনই এটা হবে। যে কোনো অ্যাক্টর যদি আজকে একজন মোশাররফ করিমকে বা একজন হুমায়ুন ফরিদিকে নকল করতে যায়, তো সে যখন মা বলবে না, তখন কোথাও কেউ নেইতে স্বয়ং হুমায়ুন ফরিদি তার তৎকালীন স্ত্রী সুবর্ণা মোস্তফাকে যেই মা ডাকটা দিয়েছিলেন না, সেটাই দেবে। শিখতে হবে সুন্দর জিনিসটা, সুন্দরে যেতে হলে। সো দিস ইজ দ্য থিং। আমি এই আর্টিস্টগুলোকে ঘাটিয়েছি, ওনাদের গান ঘন্টার পর ঘন্টা শুনে শুনে শিখেছি বলে এই জায়গাটুকুতে আসা গেছে। আপনি যে কোথা থেকে কি বলছেন ধরতেও পারছি না। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে জেমস ভাই, জি, তিনি তো একজন লিজেন্ডারি। Oh my goodness. আমার কেন যেন এই যে এত কিছু আমার এই কালেকশনে ছিল না, এটা এত এত কপি শুনে বা এত তো এই যে ভয়েসের টোন আপনি চেঞ্জ করছেন, আমার না আপনার কণ্ঠে জেমস ভাইয়েরটা শুনতে ইচ্ছে করছে। এটাও Please। না এটাও সমৃদ্ধি, সত্যি কথা বলবো, এগুলো হচ্ছে রেঞ্জের বাইরে। কিছু ভয়েস থাকে, কিছু ভয়েস থাকে এক্সেপশনাল। যেমন জেমস ভাইয়ের ভয়েস যেটা, এটা কিন্তু পুরো এশিয়াতে এমন কণ্ঠ নেই। 30 জনের মাঝখানে উনি একলা চিৎকার করবে, হাই দুষ্ট ছেলের দল, একবারে আপনি বুঝতে পারবেন যে কে কথা বলছে। আরেকজন আছে এরকম ভোকাল, একটা হচ্ছে আতিফ আসলাম। উনি যে খুব সুন্দর গান করেন তা না, কিন্তু দ্য ভয়েস কোয়ালিটি এক্সেপশনাল, ভিন্ন, আলাদা। একদম। আমাদের মিজান ভাই, ডিফারেন্ট প্যাটার্ন অফ ভয়েস, ওনার ভয়েসে ইকো লাগে না। আমি দেখেছি উনি খালি মাইক্রোফোনে কোনো রিভার্ব ছাড়া যখন গান করেন তখনও গম গম করে, পারফেক্ট পিচিং। এগুলো নকল করা সম্ভব না, এগুলো সাধনা করে শিখতে হয়। জেমস ভাইয়ের গানগুলো শিল্পী নোবেল, সারেগামাপা থেকে উঠে আসা শিল্পী নোবেল, আপনি হয়তো চিনে থাকবেন। তিনি কিন্তু গিয়ে বেশ বাজিমাত করেছেন এবং অনেক দর্শক জনপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু হঠাৎ করে এই সম্ভাবনাময় গায়ক যেন হারিয়ে গিয়েছিল, আবার এখন দেখতে পাচ্ছি যে তিনি ফেরার ট্রাই করছেন। আপনি নোবেলকে কতটুকু পছন্দ করেন বা ওনার সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা? আচ্ছা, প্রথম কথা, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না। সোশ্যাল মিডিয়া এবং নিউজ অ্যান্ড টিভি চ্যানেল যদি সব কিছু সত্য দেখিয়ে থাকে, তাহলে আমি যেটা দেখেছি তাহলে সেটা হচ্ছে ওনার ভয়েসটা অসাধারণ। উনি যদি গান গায়ে মনোযোগ দিয়ে উনি ফাটিয়ে দিতে পারবেন, এই ধরনের একটা পাওয়ারফুল ভয়েস তার আছে। কিন্তু তার কিছু বলা কথা আমাকে খুব কষ্ট দিয়েছে। উনি সিনিয়র কিছু শিল্পী নিয়ে কিছু কথা বলেছেন, যেটার কারণে আমি আসলে আমি ভালো লাগেনি আমার কাছে ব্যাপারটা। আমি খুব কষ্ট পেয়েছি যে আমি যদি আজকে বুড়ো হয়ে যাই, আমার সম্বন্ধে যদি কোনো নতুন শিল্পী এভাবে কথা বলে, আমার কষ্টে ভেতরটা ফেটে যেত। কিন্তু তখন তো তিনি এমনও বলেছেন যে তিনি আসলে ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন বা ড্রাগসের রিয়াকশনের কারণেই আসলে তিনি এই সব কথা বলেছেন, এবং ড্রাগসের কারণেই কিন্তু তিনি অনেক বছর আসলে এই গানের জগৎ থেকে হারিয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে একজন তরুণ সম্ভাবনাময় শিল্পী ড্রাগসের কারণে এভাবে পিছিয়ে পড়াটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো একটা দিকই আছে না দেখার, এটাকে কি দ্বিতীয়ভাবে দেখা যায়? এটা তো সব কিছু শেষ। বিশেষ করে ড্রাগস বলতে আমি বলবো যেগুলো সিনথেটিক ড্রাগস, হ্যাঁ, অর্থাৎ ফেন্সিডিল, ইয়াবা বা এই ধরনের যেই জিনিসগুলো, যেই ড্রাগগুলো আছে, এগুলো মানুষের চরিত্র নষ্ট করে দেয়। মানে আমি এমনও দেখেছি যে মানে 1000 কোটি টাকার মালিকের মানে কোম্পানির মালিকের সন্তান, সে হচ্ছে আরেক বন্ধুর গাড়ি থেকে পার্টস চুরি করে নিয়ে যাচ্ছে।
কারণ বাবা তো তাকে টাকা দিচ্ছে না নেশা করার জন্য, সে এই লেভেলে নেমে চলে আসছে, ড্রাইভারের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। তো যে এই যে জিনিসগুলো চরিত্রকে নিচে নামায়, সেই জিনিসগুলো আসলে কাউকে ঠিক রাখতে পারবে না। এই যে যার কথা বলছিলেন, সে এত লেজেন্ডারি আর্টিস্টদেরকে নিয়ে এই ধরনের কথা বলেছে, তাহলে ড্রাগসটা তার জন্য আসলে কতটা খারাপ, প্রত্যেকটা মানুষের জন্য কতটা খারাপ। যাদের গান শুনে আমি বড় হয়েছি, তাদেরকে আমি যদি গালাগালি করতে পারি, আমার আর কোনোদিন একটা শব্দ গান গাওয়া উচিত না, আমার ওই অধিকার নেই। অনেকে যে বলে গান গাইলে বাজে নেশা করলে নাকি গানটা ভালো হয়, এরকম কথাও কিন্তু আমরা শুনেছি। আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনি এই ব্যাপারে কি বলবেন? গান সাধনা না করলে গাওয়া যায় না। নেশা, পুরো পৃথিবীর নেশা আমি দিয়ে দিয়ে একজনকে একটা লাইন গাইতে পারবে না সুরে। সো এগুলো বলে লাভ নেই, কোনো লাভ নেই। গানের সাথে যারা নেশাকে মিলাচ্ছে, আমি ওই বাবা মা ওগুলোকে বলবো, যদি আপনার সন্তান বলে যে গান গাইতে ড্রাগ লাগে, তাহলে তাকে আজকেই রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দিন। গান গাইতে গান শেখা লাগে। যে গান শেখে নাই, সে নেশা করে হোক নেশা না করে হোক, যে সাধনা করেনি, সে গান গাইতে পারবে না। আচ্ছা, আপনি সব ধরনের গান শুনেন, আমরা জানি, চেষ্টা করি, চেষ্টা করেন। সেক্ষেত্রে লালনের গানও তো শুনেছেন? হ্যাঁ, আমি ভক্ত। আচ্ছা, তাহলে আমরা আরেকটা গেম খেলি। হ্যাঁ, শিওর, লেটস ট্রাই। আপনার যে কোনো একটা মৌলিক গান ধরে নেন, বাজে স্বভাব, সেটাকে আপনি লালন ঘরানার গাইলে কেমন হতো? এই গেমটা খেলতে চাই। ইটস আ ভেরি টাফ গেম। এখন ঘটনা হচ্ছে যে বাজে স্বভাবের বা এই ধরনের গানগুলোর তো জনরাই আলাদা, সুরই ভিন্ন। এখন এটা দেখা যাবে যে সুরটা ভিন্ন করে ফেলতে হবে। ওরে কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, ভালোবাসা বাসি আর হবে না, যাইতেই পারে গাওয়া, কিন্তু গানের ধরনটা তো এমন না, এই জন্য বললাম আর কি। চমৎকার চমৎকার। আচ্ছা, এবার রেডিও ইস্যুতে আসি। মাইক্রোফোন কতটা মিস করেন? ভয়ঙ্কর ভাবে মিস করি, ভয়ঙ্কর। মানে এরকম ইনস্ট্যান্ট ফিডব্যাকের জায়গা তো পৃথিবীতে আর কোথাও নাই। সমৃদ্ধি, তোমার জানা উচিত যে তুমি হয়তো একটা কথা বলেছো, 2-1.5 মিনিটের মধ্যে তুমি মেসেজ পেয়ে যাবা যে আপু আপনি এই কথাটা কেন বললেন, বা এই কথাটা খুব ভালো লেগেছে। এই সুযোগটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ শিল্পের ক্ষেত্রে নাই। কিন্তু ফেসবুক লাইভে তখন পাচ্ছি আমরা। এখন হয়তো ফেসবুক লাইভে পাচ্ছে, কিন্তু লাইভে কয়জন কে কন্টিনিউ করে? আচ্ছা, 10টা লাইভ একসাথে দেখছে, 5টা চ্যানেল একসাথে দেখছে, বা অর্ধেক দেখে চলে যাচ্ছে। আর দেখছে তো পিছনের অনেক কিছু, ব্যাকগ্রাউন্ড কিভাবে সাজানো হয়েছে, গেস্ট কতটা পপুলার, ফলোয়ার কয়জন আছে, উপস্থাপক কি জামা পড়েছে, এসব বেশি দেখছে। তো আচ্ছা, এখানে আমার একটা কথা আছে, আপনার অভিযোগ আছে আমার। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে পুরুষদের থেকে নারীদেরকে মানুষ বেশি দেখে। না না, আমি বলিনি তো। আমি বলছি শুধু নারীদেরকেই মানুষ বেশি দেখে। কেন এই বৈষম্য বলেন? এই অনুষ্ঠানের উপস্থাপক নারী না পুরুষ, এই জন্য বৈষম্য। আপনার সাথে কথায় পারা যাবে না, এই জন্য বলা যায় যে আরজেরা এত ভালো কথা বলতে পারে, এত গুছিয়ে কথা বলতে পারে যে তাদের সাথে কথা বলায় পারা যায় না। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে টিনেজার বয়সের একটা ক্রেজ হচ্ছে রেডিও, এবং রেডিওর যে শ্রোতারা যে ভয়েস শুনেই ভালোবেসে ফেলে, এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা। আমি জানি অনেক পাগলামি করেছে, এবং একটা মেয়ে নাকি আপনাকে বিয়ে করতে চলে এসেছিল, তার ভাই সহ, সাক্ষী সহ আপনাকে বিয়ে করতে চলে এসেছিল, সেই গল্পটা শুনতে চাই। সেটা না আমি একসময় মজার স্টোরি হিসাবে বলতাম, কিন্তু আবারও বলে আমি খুব দুঃখিত। আমি তখন ছোট ছিলাম, আমি জানতাম না মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সে বুঝতে না পেরে সে ভাবতো কি রেডিওতে আমি যেই কথাগুলো বলছি ওগুলো রেডিওতে না, আমি ব্যক্তিগতভাবে তাকে ফোনে বলছি। আমি হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছি, সে আমাকে টেক্সট করছে যে তুমি আমাদের বাসা নিয়ে সব কথা বলে দিচ্ছ কেন। তার মানে উনি কি ডোমেস্টিক ভায়োলেন্স মানসিকভাবে হয়তো আমি কিন্তু জানিও না কিছু। সে আমাকে যে মেসেজগুলো পাঠাতো সেটা দেখে আমি পরে বুঝতে পারলাম যে তার মানসিক ভারসাম্য নেই। সে ভাবছে শুধু তাকেই আমি বলছি, এটা যে একটা রেডিও শো এটাই তার মাথাতে নেই। সো আই এম সো সরি টু দ্যাট পারসন। আমি যদি এটা জানতাম কখনো আমি ঘটনাটা রিভিল করতাম না। আই এম স্টিল সরি টু হার। আমি কখনোই বলতাম না এই ব্যাপারটা, মজা করে। আচ্ছা, তারপরে আপনি তাকে কিভাবে বোঝালেন? তখন তো অফিসের আরো লোকজন ছিল, তার ভাই তো নর্মাল ছিল, উনি এসেছিলেন, তাকে আমি বুঝিয়ে বললাম যে ভাইয়া ব্যাপারটা এরকম না, আমি রেডিও শোতে যেটা বলি উনি কোনো কারণে ব্যক্তিগতভাবে হয়তো ধরে নিয়েছেন, আমি তো বিশেষ করে ওনার উদ্দেশ্যে কিছু বলিনি। তখন উনি বললেন যে না, ও তো আমাদেরকে অন্যভাবে বললো যে আপনার সাথে কথা হয়, আপনার সাথে রেগুলার রাতে কথা হয়। আমি তো রাতেই শো করি, প্রতি রাতেই শো করি। তো ওই সময় তো আমি সবার জন্যই করি ভাইয়া, ব্যাপারটা তো এইরকম। তো এটা একটা কষ্টকর এক্সপেরিয়েন্স আসলে, এটা এখন আর আমার কাছে মজার এক্সপেরিয়েন্স নেই। তারপর ওনার খবর আর নিয়েছিলেন না? পাগল কেন? আমি কেন খবর নিতে যাব? কারণ এই ধরনের ক্ষেত্রে হয় কি, আমি হয়তো মানবতা থেকে একটা খবর নিতে গেলেও ওই মানুষটার কাছে সেটা প্রেম মনে হতে পারে, তখন সে কষ্টটা পাবে। সো আমি এই কাজটা কখনোই করব না। আচ্ছা, আপনি সবসময় রাতে শো করতেন, রাত আপনার ভীষণ প্রিয়, আপনি একজন নিশাচর প্রাণী বলা যায়। তো সেক্ষেত্রে রাতে আপনি কেন রাতকে কেন এত ভালোবাসেন? রাতে কি দেখা যায় যেটা আসলে আমরা সকালে দেখতে পারি না?
রাতে অনেক কিছু দেখা যায় না, এটাও তো কারণ হতে পারে। যাই হোক, সেটা না, রাতে যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে নীরবতা। রাতে দেখা যায় ঘুমন্ত মানুষ, রাতে দেখা যায় একটা মোবাইল ফোন যেটাতে কোনো কল আল্লাহর ওয়াস্তে আর আসতেছে না। রাতে দেখা যায় এমন কিছু মানুষ যাদের কথা বক বক একসময় বন্ধ হয়েছে। রাতে দেখা যায় এমন কিছু পরিবেশ পাওয়া যায় যেই পরিবেশে আসলে নিজের সাথে একটু থাকা যায়। আ লিটল বিট অফ মি টাইম, ইফ আই ক্যান এক্সপ্লেইন, যে মি টাইমটা আমাদের সবার প্রয়োজন, যেটা বেশিরভাগ মানুষ অনুভব করে না। আমি খুব অনুভব করি বলে রাত আমার এত পছন্দ। বাহ, চমৎকার। আরজে ফারহান ছিল আপনাদের সময়, অনেকেই আরজে ছিল, যারা হচ্ছে আরজে ফারহান ছিল, তারপর আপনি ছিলেন, আরজে কিবরিয়া, তিনিও তো খুব ভালো কাজ করেছেন, আরজে রাজু। তো কি মনে হয় যে ওই সময়টা আসলে যে এই যে ক্রেজটা এখন আস্তে আস্তে কিন্তু আমরা দেখেছি আরজে ফারহান হচ্ছে অভিনয়ে বেশ বাজিমাত করেছে, কিন্তু আপনি মিউজিকে বাজিমাত করছেন। রেহান তো দেখতে শুনতে সুদর্শন, রেহান কেন অভিনয় আসলো না? সুযোগ পাইনি, কেউ সুযোগ দেয়নি তো। ফারহানরা কিভাবে চান্স পেয়েছে আমি জানি না। আই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট দিস গাই। ফারহান তো মানে আমার অনেক পরে ইন্ডাস্ট্রিতে এসেছে। ও যে কিভাবে মানে ওই নাটকে গিয়ে, এবং ও যে এত সুন্দর অ্যাক্টর, এটাও আমি কোনোদিন জানতাম না when I saw him in the radios। তো আমার কাছে মনে হতো এত অস্থির একটা ছেলে, ও আরজিং কিভাবে কি করবে, একটু পর উঠে যাচ্ছে টেবিল থেকে, নিজের মতন মজা আছে, ওর তার একটু অর্গানাইজড হওয়া দরকার। পরে দেখলাম যে না, ওর ব্যাপারটাই ভিন্ন, ও খাটতে জানে, ভয়াবহ খাটনি করতে জানে, এবং ছেলেটা আজকে একা ওই জায়গায় গেছে। আই অ্যাপ্রিশিয়েট হিম। বাট আমার হচ্ছে অভিনয়ের দিকে ঝোঁকটা ছিল, কিন্তু ওই যে মানে কারো কাছে যে বলবো আমাকে একটু সুযোগ দিবেন কিনা, তারপরে উনি দেখবে যে আমি কিছুই অভিনয় পারি না, এই সিচুয়েশনটা চিন্তা করেই ভয় লাগতো। কিন্তু আপনার নাকি অভিনয় ঝোঁক ছিল, এবং আপনি সাইকো কিলার ধরনের একটা অভিনয় করতে চাচ্ছেন, নেগেটিভ ক্যারেক্টার চাচ্ছেন, নেগেটিভ রোল। আই অলওয়েজ ক্রেভ ফর নেগেটিভ রোলস এন্ড আই স্টিল ডু। এখনো ব্যক্তিগতভাবে এরকম? ওটা যদি বলে দিই তাহলে কি এরকম রহস্যটা থাকবে? ও মাই গড, আমি ভয় পাচ্ছি এখন। প্লিজ ডোন্ট, ভয় পেলে তো আমি বিপদে পড়ে যাব। আচ্ছা, আরবারও মজার, আপনার অনেক দক্ষতা আছে আমি জানি, সেই দক্ষতাগুলো আমরা এখন প্রচার করতে চাই। আপনি একজন আরজে, রাইট? সো আরজেরা আমরা যেটা করি, যখন যে লিঙ্কটা দিই, ওপেনিং লিঙ্ক, তখন আমরা মাঝে মাঝে যখন দুঃখের কোনো কাহিনী বলি তখন একভাবে বলি, যখন উচ্ছ্বাস নিয়ে বলি তখন একভাবে বলি, যখন দুষ্টুমি থাকে তখন দুষ্টুমি ছলে বলি। অ্যান্ড এখন আপনার টাস্কটা হচ্ছে আপনি একটা ওপেনিং লিঙ্ক দিবেন এবং সেখানে আপনি ভ্যারিয়েশনটা করবেন, কখনো দুঃখ, কখনো দুষ্টুমি, কখনো ভয়, ভূতের কিছু, এইভাবে একটা ওপেনিং লিঙ্ক দেবেন। আমি জানি অনেকদিন পর মাইক্রোফোনের সামনে আপনি এই ওপেনিং লিঙ্কটা দিতে যাচ্ছেন, সেটা হতে পারে দ্য টক রুমের। ওয়াও, বিউটিফুল। ওকে, চেষ্টা করি। Hi guys, you are listening to The Talk Room on Deepto TV and this is Rehan Rasool. আমি আপনাদের সাথে আছি, আর আজকে অনেক কিছু নিয়ে কথা বলবো, কিন্তু কথা বলার আগে একটা কথা বলে নিই। আমার আজকে মনটা খুব খারাপ। আজকে বারবার মনে পড়ছে সেই মানুষগুলোর কথা যাদের বাসায় গেলে বাবা মা নেই। এই বাবা মা না থাকার ব্যাপারটা না খুব কষ্ট দেয়। তখন কিন্তু জীবনে একজন সঙ্গী লাগে। সেই সঙ্গীটা আপনার জীবনে হয়তো বন্ধু হয়ে আসে কিংবা প্রেম হয়ে আসে, আর যখন প্রেম হয়ে আসে তখন কিন্তু আলাদা একটা সংসার তৈরি হয়। একসময় আপনি হয়ে যান বাবা মা। এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। তবে হ্যাঁ, বাবা মা হওয়ার ক্ষেত্রে কিন্তু ভয়ের একটা ব্যাপার আছে, হিউজ রেসপন্সিবিলিটি। প্রতি পদে পদে আপনাকে হয়তো ভূতের ভয় পেতে হবে না, কিন্তু আপনি ভয়টা ঠিকই পাবেন, যেই ভয়টা প্রতি ক্ষণে ক্ষণে আপনাকে খাবে। কিন্তু সেই ভয়টার মধ্যে হঠাৎ চিৎকার করে উঠবে একটা সুন্দর বাচ্চা, তার কান্না দেখে আপনার এত ভালো লাগবে যে আপনি দৌড় মেরে সেই ভয়টাকে কোলে নেবেন। সুন্দর না সিচুয়েশনটা? চলেন একটা গান শুনে আসি। বাহ, কি যে চমৎকার, মানে এত ভ্যারিয়েশন একটা লিঙ্কে, সুপার। আচ্ছা, এই যে বলছিলাম যে আপনার লিসেনারদের নাকি একটা চিঠি দিয়ে বই তৈরি হয়েছে, সেটা আপনার কাছে এসেছে, ইজ ইট ট্রু? এটা কে করেছে বা কি? এটা হচ্ছে দুই তিনজনের নাম বলবো, এটা অনেকজন এটার মধ্যে ছিল। তার মধ্যে তাসনিম জাহান ছিল, সজীব আহমেদ ছিল, তারপরে জারিন সুভা নামে একটা মেয়ে ছিল, ঝরা ছিল, আরো অনেকজন ছিল। বাট ওরা সবাই মিলে যে কাজটা করেছে, ওরা যেই কথাগুলো আমাকে রেগুলার বলতে চায় কিন্তু আমি রেডিও শো শুনি না বা করি না বলে ওরা এখন আর বলতে পারে না, ওরা এক একজন চিঠি আকারে লেখে। এই সজীব আর জারিন মিলে হচ্ছে সবগুলো চিঠি একত্রিত করে একটা বইয়ের মতন করে ছাপিয়ে তার প্রতি তার সৈন্যদল, হ্যাঁ আমার লিসনাররা, হ্যাঁ, ইট ওয়াজ দেয়ার সেলিব্রেশন বিকজ আই স্যাং মাই 50th সং। মানে এই বছর আমি আমার 50তম গানটা গেয়েছিলাম, সেটা আমিও জানতাম না, আমি গুনিনি। তারা সেটা সেলিব্রেট করে বই মেলায় এসে সবাই মিলে আমাকে ওই বইটা উপহার দেয়। মানে অ্যাচিভমেন্ট, ইটস লাইক অ্যাওয়ার্ডস, আ লট অফ অ্যাওয়ার্ডস ইন ওয়ান বুক। বাহ। রেহানকে আমরা সবসময় দেখি মাঝে মাঝে সে চুল ছোট রাখে, মাঝে মাঝে তিনি আবার চুলটা বড় রাখেন।
আমার কথা হচ্ছে একজন ছেলে হিসেবে আপনি কি কি বিউটিফিকেশন করেন, কি কি ত্বকের যত্ন বা কি করেন, চুলের যত্নটা নেন কিভাবে, মানে আঁচড়ানো, শ্যাম্পু করা? বোঝা যাচ্ছে না যে যত্নটা আসলে নেই না। চুল তো ছোট করি এখন সামনে থেকে, যেটা ন্যাচারালি ছোট হচ্ছে টাকের মাধ্যমে, আর বড় পিছন থেকে করছি, ওটাও ন্যাচারালি হচ্ছে। মাঝে মাঝে চিরুনি লাগানো হয়, এছাড়া আসলে যত্ন বলতে খুব একটা কিছু করা হয় না, আসলেই করা হয় না। আর চুল বড় রাখার ব্যাপারটা হচ্ছে খুব ইচ্ছা করতো, কিন্তু আম্মু সবসময় মানা করতো। আমি আবার আম্মুর খুব ভক্ত ছিলাম, মানা করতো। এক সময় আম্মুকে মোটামুটি বুঝাইলাম যে আম্মু এই তো আর কয়েকটা দিন, তারপরে চুল বলে কিছু থাকবেই না, বিশাল এক টাক, তার আগে একটু হয়ে যাক, একটু চুল থাক, পেছন দিকে বড়। আপনার বাবা মার প্রসঙ্গে একটু আসতে চাই। তারা, আমি যদি ভুল না করে থাকি, ওনারা দুজনেই গত হয়েছে। এবং আপনার যে বইয়ের কথা বলেছেন, সেই বইটা আপনার খুব শখ ছিল যে আপনার মাকে আপনি দেখাবেন, এই লিসেনারদের বইটা। এবং শুধু তাই না, আপনার বাবা নাকি আপনাকে সবসময় টেলিভিশনের পর্দায় দেখার জন্য খুব একটা আক্ষেপ ছিল, কিন্তু যখন আপনাকে টেলিভিশনের পর্দায় দেখা গেছে তখন নাকি আপনার বাবা সেটা দেখতে পাননি। একটু জানতে চাই যে কিভাবে দিন কাটছে তাদেরকে ছাড়া? তাদেরকে ছাড়া আসলে কিভাবে দিন কাটছে, খুব সাটল ভাবে আসলে। মানে যখন হঠাৎ করে ঘরে ঢুকে বুঝি যে পাশের রুমে আম্মু থাকবে না এখন, বা মাঝে মাঝে চিৎকার করে ডাকি যে যদি শোনে, যদি কোথাও থেকে শুনতে পায়। হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা লোককে চলে যেতে দেখলে, কোকড়া চুল দেখলে মনে হয় যে আব্বা এভাবে যাইতো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নামাজ পড়তে। আমি না দেখার ভান করতাম, হয়তো আমার হাতে এমন একটা কিছু ছিল যেটা নিয়ে আব্বার সামনে যাওয়া যাবে না, তো এড়িয়ে যেতাম। ছেলেরা তো বেশিরভাগ সময় দেখা যায় যে বাবাকে এড়িয়ে যায়। একটা কথা আজকে বলতে ইচ্ছা করছে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলি, প্রত্যেকটা ছেলেকে বলতে চাই যে ছেলেদেরকে বিশেষ করে, যে বাবাগুলো আসলে কেমন হয় সেটা না 35-38 পার করলে তারপরে বুঝবেন। তার আগে বুঝবেন না যে আপনার বাবা আসলে কি ভাবতো আপনাকে নিয়ে। এটা খুব কষ্টের ব্যাপার। আমি এখন বুঝি যে কোন সময়টায় আমার বাবার পাশে গিয়ে বসা উচিত ছিল, কিন্তু আমি বসিনি। সো যাদের সময় আছে প্লিজ একটু বসবেন। মিউজিক ভিডিও একটা সময় বেশ ক্রেজ ছিল, এখন মিউজিক ভিডিওটা ওইভাবে কি দেখা হচ্ছে? মানে এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা? এই ব্যাপারে যেটা বলতে চাইবো যে আগে হচ্ছে মিউজিক ভিডিওর মানে ছিল একটা স্টোরি লাইন, যে ওইটুকের মধ্যে আমরা কিভাবে দেখাতে পারি। আসলে আর্ট কিন্তু যত ছোট হয়ে আসে তত প্রেজেন্টেশন করাটা কষ্ট। সিনেমায় যা দেখানো যায় একটা মিউজিক ভিডিওতে ওটাকে নিয়ে আসা, আবার মিউজিক ভিডিওতে যেটা দেখানো যায় ওটাকে ছোট্ট একটা টিভিসিতে বা ওভিসিতে নিয়ে আসা, আবার সেটাকে আজকাল দেখা যাচ্ছে যে 30 সেকেন্ডসের রিলেও নিয়ে আসা হচ্ছে। সো ইটস বিকামিং টাফ এভরি সিঙ্গেল ডে। ওই জন্য যেটা হচ্ছে খুব সহজ কনসেপ্ট হচ্ছে। আপনাকে একটা মজার জিনিস ধরিয়ে দিই, আপনি দেখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম গানের লিপসিং হয় না। হ্যাঁ, তাই তো। কারণ হচ্ছে আর্টিস্টের সময় নেই গান মুখস্থ করার, আর এডিট করা ইজি, স্লোমো দিয়ে এডিট করা খুব ইজি। এই জন্য এই বিষয়টা আমি আসলে ধরতে পারিনি। হ্যাঁ, অনেকেই এটা ধরতে পারে না। আচ্ছা, দক্ষতা না ফলোয়ার, কোনটার বিবেচনায় এখন আসলে শিল্পীকে বিবেচনা করা হচ্ছে? শিল্পীকে বিবেচনা করা হচ্ছে দক্ষতা অনুযায়ী, আর ফলোয়ারদের বিবেচনা করা হচ্ছে বিজনেস অনুযায়ী। বিজনেস আর শিল্প একসাথে যায় না। আপনি শিল্পীকে ডাকবেন না ফলোয়ারকে ডাকবেন, সেটা নির্ভর করছে যে আপনি শৈল্পিক কিছু তৈরি করতে চাচ্ছেন না আপনি ব্যবসা করতে চাচ্ছেন। কিন্তু এখন কি ব্যবসাটা বেশি? হ্যাঁ, এই জন্যই তো ফলোয়ারটা মূল, দক্ষতা এখানে মূল নয়। তাহলে কি আপনার আক্ষেপ আছে যে আপনার তো অনেক বেশি ফলোয়ার নেই? পৃথিবীর প্রত্যেকটা আর্টিস্টের এখন এই আক্ষেপ বোধহয় আছে যে why don't I have followers? If I had followers, I could have some sponsors, and through that sponsor, I could actually create something new for the world. বাট তার কাছে এই উপায়টা নাই, কারণ তার আগের মিউজিক ভিডিওতে ভিউ ছিল কম, এই জন্য পরের বারে সে স্পন্সারই পায়নি নতুন একটা কিছু করার। আর যেই কম্পোজারটা গানটা করতে চাচ্ছে সময় দিয়ে, তাকে যেই অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে ওটা দিয়ে যদি সে কাজ করে তার চুলা জ্বলবে না। সো সে কি করছে, 10টা কাজ নিয়ে কোনো মতে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছে, 1 দিন 2 দিন টাইম দিয়ে গানের পেছনে। গানটাও নষ্ট হচ্ছে, ব্যবসা হচ্ছে, কিন্তু শিল্পের জায়গা থেকে একটু অপমানজনক ব্যাপারটা। কিন্তু কি করার, সার্ভাইভাল। আচ্ছা, মিউজিক ইন্ডাস্ট্রি থেকে সিন্ডিকেট আছে? অবশ্যই, দেখি তো নানান রকম। এই যে কেমন যেন মনে করেন কিছু মানুষ কখনোই কিছু মানুষের সাথে কাজ করে না। আমি এখনো বুঝি না ব্যাপারটা কেন, যে এই কম্বিনেশনগুলো কেন হয় না। মানে আমি স্পেসিফিকভাবে তো নামগুলো বলতে পারবো না, বাট একটা জিনিস যদি আমি ক্লিয়ারলি বলি, আমি জানি না এটা আপনারা প্রচার করবেন কিনা, তবে আমি সবসময় দেখেছি যে মেরিল প্রথম আলোতে যারা পুরস্কার পায় তারা চ্যানেল আইয়ের যে আয়োজনটা, সেখানে ওনারা কেউ পুরস্কার পাচ্ছেন না। তো ওনারা তো দুইজন তো 2 দেশে গান গায় নাই, তো এটা কম্বাইন যে কেন হয় না এটা আমি এখনো বুঝি না। এটাকে সিন্ডিকেট বলে কিনা তাও জানি না। দিস ইজ জাস্ট কিউরিওসিটি, কৌতূহল। বাহ, একেবারে শেষ মুহূর্তে আমরা আছি। আমরা র্যাপিড ফায়ারের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা শেষ করব। এবং এতক্ষণ কি চলছিল?
এতক্ষণ কথা চলছিল। দিস ওয়াজ র‍্যাপিড, দিস ওয়াজ ফায়ার। No, সেগুলো আপনার দক্ষতা ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, লেটস গো ফর ইট দেন। আপনার যে ভিতরে যে দক্ষতাগুলো সেগুলো আমরা আজকে প্রচার করেছি, ছেকে বের করা হচ্ছে, একদম ছেকে বের করেছি। আচ্ছা, এখন হচ্ছে র‍্যাপিড ফায়ার, ঠিক আছে? ওকে। ইমরান কণা নাকি রেহান অবন্তী সিথি, কোন জুটিটা জনপ্রিয়? বর্তমানে অবশ্যই রেহান অবন্তী সিথি। ইমরান কণা থেকেও? বর্তমানে আচ্ছা, ওনারা হচ্ছে এক্সাম্পল, ওনাদের দেখে আমরা ওনাদের পিছনে দৌড় মেরে এখন ওনাদের কাছাকাছি আসতে পারছি একটু। কাছাকাছি নাকি ওদের? না, ওনাদের ঠিক আছে। কাছাকাছি তাহলে কিছুটা বর্তমানে আমরা কিভাবে আসতে আপনি পেরেছি। হলেন? কারণ বর্তমানে আমাদের জুটির গান বেশি, আচ্ছা, সংখ্যায় বেশি। ইমরান আর কণা আপু অনেক দিন ধরে একসাথে গান গাইছে না, যখনই গাচ্ছে তখনই এটা ফেটে যাচ্ছে, কিন্তু অনেক দিন ধরে কিন্তু ওনারা গাইছে না একসাথে। এই সুযোগে আমি আর অবন্তীর সাথে একটু ঠিক আছে, ওকে। ছেলেদের দুইটা বাজে স্বভাব, মেয়েদের দুইটা বাজে স্বভাব। আচ্ছা, ছেলেদের দুইটা বাজে স্বভাব হচ্ছে এরা মিথ্যা কথা বলে, আর আরেকটা বাজে স্বভাব হচ্ছে যে এরা মিথ্যা কথা শোনে। হ্যাঁ, আর মেয়েদের একটা বাজে স্বভাব হচ্ছে এরা মিথ্যা কথা বলে, আর আরেকটা বাজে স্বভাব হচ্ছে এরা মিথ্যা কথা শোনে। মাথার উপর দিয়ে প্লেন চলে গেছে, আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, আপনি যদি সিনেমায় অভিনয় করেন, কোন নায়িকা, বাংলাদেশের কোন নায়িকা আপনার সাথে অভিনয় করলে মানাবে? আমার সাথে পূজা চেরি। পূজা ছেড়ে? আচ্ছা, ইচ্ছা আছে করার? কি করার? অভিনয় একসাথে? হ্যাঁ, আছে। জীবনে প্রচুর ছ্যাঁকা খেয়েছেন, সেটার সংখ্যা প্রায় 5 থেকে 7-এর বেশি। ইজ ইট ট্রু অর ফলস? ইটস ট্রু। 7-এর বেশি? ইটস ভেরি ট্রু। 7-এর বেশি? 7-এর বেশি হবে। কি করব, এই যে এরকম দীর্ঘশ্বাস ফেলে চলে গেছে মানুষ। আচ্ছা, এবার ক্যাটাগরি ভাগ করবেন, ঠিক আছে? আরজে হিসেবে আপনি একজন আরজে, এবং সেই সময়ের ইয়াংদের ক্রেজও আপনি ছিলেন মোটামুটি। সো আমি কয়েকজনের নাম বলবো, আপনি একটু ক্রমানুসারে তাদেরকে বসাবেন। আচ্ছা। আরজে নীরব, আরজে রেহান, আরজে ফারহান, আরজে উদয়, আরজে রাজু, আরজে কিবরিয়া। ওকে, ফার্স্ট অফ কোর্স আরজে কিবরিয়া, তারপরে হচ্ছে আরজে রাজু ভাই, তারপরে হচ্ছে আর কার যেন নাম বললেন? আমি আরজে নীরব, আরজে এরপরে রেহান, আরজে নীরব ভাই, তারপরে হচ্ছে আরজে রেহান, এবং তারপরে ফারহান। সবার শেষে? হ্যাঁ, আরজে হিসাবে আমি ফারহানকে সবার শেষে রেখেছি, কারণ ও সবার শেষে আসছে। জুনিয়র, কেন ওকে আমি উপরে রাখবো? আর আরজে উদয়? হ্যাঁ, আরজে উদয়? হ্যাঁ, উদয় ভাই হচ্ছে রাজু ভাইয়ের সাথে একই সাথে পড়বে, ওনাদেরকে আমি আলাদা জায়গায় করব না। আচ্ছা, আর ফারহানকে আমি মূলত লাস্টে রাখার একটা কারণ আছে। ফারহান কিন্তু বাই বেসিক এখন আর আরজে নেই, হি ইজ অ্যান অ্যাক্টর। সো আরজে ওয়াজ জাস্ট হিজ বিগিনিং স্টেপ। ওইটার প্রতি ওনার ওই প্যাশন লেভেলটা ছিল না, যেটা ওনার অ্যাক্টিং এ আছে, যেটা ওনার অ্যাক্টিং দেখে বোঝা যায়। ওকে, এখন আবারও ক্রমানুসারে আপনি ধরেন অ্যাওয়ার্ড দিবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওয়ান, এইভাবে, ঠিক আছে? কর্নিয়া, কোনাল, কণা, ন্যান্সি, ক্রমানুসারে বসান। ওকে, কর্নিয়া, কোনাল, কোনাল, ন্যান্সি, কণা, আর তারপরে হচ্ছে ইয়ে কি জানো নামটা ভুলে গেলাম, চারটা নাম বলেছি আমি আবার আপনাকে চারটা নাম বলছি। কর্নিয়া, কোনাল, কণা, ন্যান্সি। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে কোনাল, তারপরে হচ্ছে ন্যান্সি, তারপরে হচ্ছে কণা, তারপরে শেষজন কর্নিয়া। আচ্ছা, 3 নম্বরে কণাকে দিলেন? হ্যাঁ, কারণ কেন দিয়েছি, ওই যে আমার সবসময় যে বলি না যে স্থানকাল পাত্র, আমি বর্তমান জায়গা থেকে বলছি, পুরোপুরি বর্তমানে মানুষের কাছে কার গান কতটুকু পৌঁছেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ওই জায়গা থেকে বললাম। বড় বড় লেভেলের কাজ করতে হলে আর্থিক লেনদেন ছাড়া সম্ভব না। ইজ ইট ট্রু অর ফলস? আরেকবার শুনতে চাই প্রশ্নটা। বড় ধরনের মিউজিক করতে গেলে বা অনেক বড় বাজেটের কোনো মিউজিক করতে গেলে সেক্ষেত্রে আর্থিক লেনদেন করতে হয়, এটা ছাড়া সম্ভব? লেনদেন বলতে হ্যাঁ, অর্থ ছাড়া সম্ভব না, এটা জানি। মানে একজন সিঙ্গারের টাকা দিতে হয়, মানে ঘুষ দিতে হয়? না, ঘুষ কেন দিতে হবে? আমার কথা হচ্ছে জিনিসটাকে প্রেজেন্ট করতে অ্যাকচুয়ালি এখন অনেক পয়সা লাগে। এখন ব্যাপারটা এরকম, আগে যেটা সিম্পলি 30 বা 40 হাজার টাকা আপনি যে প্রোডাকশনটা নামিয়ে ফেলতেন, সেটাই এখন 2.5 লাখ টাকা লাগে। মানে সিঙ্গারে তো এক্ষেত্রে আর্থিক লেনদেন করতে হয় না। লেনদেন কেন করতে হবে? তাকে স্পেন্ড করতে হবে এটার পেছনে, যদি তার থাকে, না থাকলে সে ধরা। মানে টাকা না থাকলে সিঙ্গার ধরা? মোটামুটি যদি এমন হয় যে, এই যে আমি যেমন লাকি, রূপকথার জগতে গানটা মানুষ শুনেছে, বা ফেরাতে পারেনি গানটা মানুষ শুনেছে, বা সুরঙ্গের গাছ হয়ে বলো মানুষ শুনেছে, যদি না শুনতো তাহলে কি করতে হতো? আমার নিজেকে প্রেজেন্ট করতে হতো না? তো সেটা তো আমার ক্ষমতার উপরে নির্ভর করবে। আপনার চোখে বাংলাদেশের কয়েকজন লিভিং লেজেন্ড তো ফার্স্টেই মাথায় চলে আসে যার কথা, সেটা হচ্ছে জেমস ভাই। আমার কাছে ওনাকে অ্যাকচুয়ালি দি রক স্টার মনে হয়, দি রক স্টার লেভেল। আরেকজন লিভিং লেজেন্ড হচ্ছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী,
মানে ওনার মতন শিল্পী আমরা আদৌ কদর করতে পারছি কিনা আমি জানি না। আরেকজনকে কথার জায়গা থেকে কথা বলা এবং গানের মাধ্যমে চলে আসা, সেটা হচ্ছে শায়ান আপু। ওনাকে আমার একজন লিভিং লেজেন্ড মনে হয়, উনি সব সময় তৎকালীন অবস্থা থেকে লেখেন। তো আপাতত এই তিনজনেরই নাম আসছে। আরেকজন হচ্ছে আমাদের অর্ণব ভাই, হি ইজ অলসো ফ্যান্টাস্টিক। উনি যেই কম্পোজিশন অ্যান্ড ব্রিং আপটা করেন, কম্বিনেশনটা করেন, ইভেন লেটেস্ট ফ্রম কোক স্টুডিওতে আমরা অনেক কিছু এরকম দেখেছি। ইটস বিউটিফুল, ফ্যান্টাস্টিক। কোক স্টুডিওতে রেহানকে কবে দেখবো? যেদিন কোক স্টুডিও সুযোগ দেবে। সুযোগ পাচ্ছেন না? না, সুযোগ পাচ্ছি না। আচ্ছা, কোন গায়ক গায়িকার সাথে আপনি কাজ করতে গিয়ে বিভ্রান্তকর সিচুয়েশনে কি পড়েছেন? কোন গায়ক গায়িকার সাথে কাজ করতে গিয়ে? না, আমি এখন পর্যন্ত কারোর সাথে বিভ্রান্তকর সিচুয়েশনে পড়িনি। মাঝে মাঝে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে গানের স্কেল একটু নামাতে হয়েছে, বিকজ সাথে ডুয়েট আর্টিস্ট হয়তো আরেকটু নিচু স্কেলে কমফোর্টেবল, দ্যাটস ইট। তার সাথে ব্যালেন্স করতে হয়েছে। হ্যাঁ, ব্যালেন্স করতে হয়েছে। আর যে থাকাকালীন সময়ে কোনো লাইভ শোতে আপনি এমন কিছু বলেছেন যেটা শুনে আপনি মানে যেটা পরবর্তীতে লজ্জাজনক হয়েছে, যে আপনি নিজেই লজ্জা পেয়েছেন যে ইস এই কথাটা কেন বললাম? আসলে আমি রাতের শো করতাম, তো আমার একটা অভ্যাস আছে, আমি খুব ডাবল মিনিং কথা বলি এবং ওটা নিয়ে আমি একটুও লজ্জা পাই না। সেটা আমরা এই শোতে দেখেছি। অন্য কোনো শিল্পীর গানকে কভার করে হিট করা, এটাকে একটা ট্রেন্ড হয়ে গেছে, এটাকে আপনি কি বলবেন? এটাকে আমি একদিক থেকে বলবো খুবই সুন্দর, যে অন্য শিল্পীর গান আরেকজন শিল্পী গাইছে, এটা অনেক সম্মানের, এটা অনেক সুন্দর। দুঃখের ব্যাপার হচ্ছে তাদের যদি নিজস্ব মৌলিক গানের প্রতি কোনো চাহিদা না থাকে, এটাই যদি হয় তার ভরণ পোষণ খাওয়া দাওয়া, তাহলে খুব বাজে ব্যাপার। ইটস লাইক আরেকজনের বাসায় মাঝে মাঝে থেকে আসতেছি রাত্রে। মিউজিক ভিডিওতে আকর্ষণীয় মডেল ব্যবহার করে ভিউ বাড়ানোর যে একটা ধান্দা, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি এই ধরনের মিউজিক ভিডিও দেখি না। না, আসলে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল হতে হবে। অ্যাপ্লিকেবল যদি না হয়, আমি তো এখন মানে কি বলবো, যে মানে রেলিভেন্ট হতে হবে। রেলিভেন্ট ভাবে একজনকে সুন্দর লাগতেই পারে, অ্যাট্রাকটিভ লাগতেই পারে, কিন্তু শুধু পণ্যের মতন করে নারী শুধু হেঁটে যাচ্ছে আর আসছে, বিভিন্নভাবে তাকাচ্ছে, তখন খুব বাজে লাগে যে হোয়াট ইজ ইট, এই এলিমেন্টটা কি, কেন এই মিউজিক ভিডিওতে কেন? যেমন বাজে স্বভাবে ইট ইজ আ সিঙ্গল সং, এখানে একটা নারী মডেলের দরকারই নেই। আমি চাইলে দেখাতে পারতাম এ হেঁটে যাচ্ছে, সে হেঁটে যাচ্ছে, সে ঢুলে পড়ছে, দরকার নেই, দরকার ছিল না। কিন্তু অন্যরকম খুন গানটা যখন আমি করেছি, আমি মডেল সিলেক্ট করেছি এবং এখানে যথেষ্ট ইন্টিমেট লাভ সিনস ছিল, কারণ আমার কাছে মনে হচ্ছে ওই গানের জন্য এটা প্রয়োজন। এবং যে মডেল সিলেক্ট করেছেন তিনিও সম্ভবত আরজে ছিল। হ্যাঁ, সেও আরজে ছিল একসময়, নীরা। আমার কলিগ ছিল আর কি। এনিওয়েজ, বাংলাদেশের 5 জন সঙ্গীত শিল্পী যারা ওভাররেটেড আপনার চোখে? ওভাররেটেড, সরি, এটা আমি বলবো না, কারণ আমার কাছে কেউ ওভাররেটেড না, কারণ তারা নিজেদেরকে রেট করে না, রেট করে তাদের পপুলারিটি, এবং রেটটা অর্থাৎ করে পাবলিক। সো পাবলিক কাকে ওভাররেট করেছে এটা পাবলিক বুঝবে। আপনার চোখে কেউ নেই? না, পাবলিক যদি রেট না করে তাহলে তো আপনি আমি রেট করে পারছি না। পাবলিক তার গান দেখেছে বা তার অভিনয় দেখেছে বলে তো সে আজকে ওখানে রেটটা ওখানে আসছে, তাই না? সো ইটস পাবলিক, এটা পাবলিকের দায়বদ্ধতা, এটা শিল্পীর না। মিউজিক ভিডিও মানে নান্দনিকতা নাকি অশ্লীলতা? অবশ্যই নান্দনিকতা। আচ্ছা, আপনার কাছে এখনো মানে সেটা কি মনে হচ্ছে, মানে চলমান যে পরিস্থিতি, চলমান অবস্থানে ওই যে আবারও ওই এক জায়গাতেই চলে আসতে হবে যে আপনি কি চিন্তা করছেন, আপনি নান্দনিক কিছু বানাবেন নাকি আপনি যেটা বিক্রি হবে সেটা বানাবেন? আচ্ছা, তার উপরে নির্ভর করছে, ব্যবসার উপর ডিপেন্ড করে না, যে আপনি কি আর্টিস্টিক কিছু ক্রিয়েট করবেন নাকি কিছু ক্রিয়েট করে ওটাকে আর্টিস্টিক বলবেন। देयर इज अ ডিফারেন্স, না? আচ্ছা, প্লেব্যাক ছাড়া লাইভ পারফর্ম করতে পারে না এমন 3 জন শিল্পীর নাম? 1 রেহান রাসূল, 2 রেহান রাসূল, 3 রেহান রাসূল। আপনি কি প্লেব্যাককে এত পছন্দ করেন স্টেজে থেকেও? না, আসলে পছন্দ করা না করা না, আমি যেটা বলবো যে আমাদের একটু ব্যালেন্সটার অভাব আছে। আমরা যারা প্লেব্যাক করছি তারা কোনো এক কারণে স্টেজ পর্যন্ত যেতে পারছি না অনেকে, আবার যারা স্টেজে করছে তারা দেখা যাচ্ছে মৌলিক গান পর্যন্ত আসতেই পারছে না। এই দুটার কম্বিনেশন দরকার। আচ্ছা, আপনার সাথে খুব চমৎকার একটা আড্ডা দিলাম এবং অনেকদিন পর মনে হচ্ছে আমি খুব আনন্দ নিয়ে একটা আড্ডা দিয়েছি আপনার সাথে। তবে আপনাকে এত কষ্ট করিয়েছি, এত কিছু, এত গেমস খেলেছি, একটা উপহার না দিলে কি হয় বলেন? না না, কোনোভাবেই হয় না, অবশ্যই দেওয়া উচিত। দীপ্ত প্লের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে, আশা করি আপনার পছন্দ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই মানে ওপেন ইট আপ যখন বাসায় যাই, বাট থ্যাঙ্কস টু দীপ্ত টিভি, থ্যাংক ইউ, অ্যান্ড আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম টু। আমিও প্রচন্ড আনন্দের সাথে আজকে আড্ডা মারার মতন করে কথা বলে ফেললাম, মানে ভালো লাগে, এভাবে কথা বলতেই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তবে এখনো শেষ হয়নি। আচ্ছা, আমি বিদায় নিব, তার আগে আপনি ভেবে নেন আপনি আমাকে কোন গানটা শোনাবেন। পার্সোনালি আমার খুব পছন্দের ফেরাতে পারিনি আমি, আচ্ছা, সে গানটা, তবে সেটা বাদেও আপনি যে কোনো একটা গান আমাকে শোনাতে পারেন।
দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আশা করছি আপনাদের পুরো আয়োজন অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগতেই হবে। আর আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য টক রুমের সাথে থাকুন। আচ্ছা, যেহেতু সমৃদ্ধি তুমি বললাম, আমি ফেরাতে পারিনি, এটাই শোনাই। যেহেতু তোমার ফেভারিট সং, এটা আমার জন্য অনেক বড় একটা উপহার। ওকে, ইট গোজ। সবই বুঝি তবু অবুঝের মতো তোমায় খুঁজি, নিয়ে হারানোর ক্ষত আজও ভাবি, কেন বেদনার মতো হৃদয়ে আঁকি নীল প্রজাপতি শত, ফেরাতে পারিনি আমি, পারিনি তোমার হতে, তুমি তো গিয়েছ চলে দ্রুত লয়ে আলোর পথে। না 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 না। অসাধারণ। থ্যাংক ইউ।